তৃতীয় ধাপে চলছে 25 জেলার 117 উপজেলায় ভোট। চট্টগ্রামে চন্দনাইশ কেন্দ্রে সংঘর্ষ, পুলিশ সদস্য গুলিবিদ্ধ, ভোট স্থগিত। এমপিও ভুক্তির দাবিতে শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি অব্যাহত। সম্মানজনক সমাধানে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান নেতারা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাৎ করে আমাদের যদি প্রাণের কথা, মনের কথা, দুঃখের কথা বলতে পারি, তবেই এই প্রতিষ্ঠানগুলো একযোগে এমপিওভুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দেবেন। কোনোভাবেই শৃঙ্খলা ফিরছে না সড়কে, চালক পথচারীদের স্বেচ্ছাচার চলছেই। সিলেটে বাস চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যার ঘটনায় চালক হেলপার আটক। এবং বরেণ্য সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ আর নেই। বাড়িধারায় জানাজার পর দাফন হবে বনানীর সামরিক কবরস্থানে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। এবার বিস্তারিত। দু একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে চলছে তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন। চট্টগ্রামের পূর্ব চন্দনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ সহ 2 জন আহত হয়েছেন। অনিয়মের দায়ে স্থগিত করা হয়েছে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলা নির্বাচন। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে 25 জেলার 116টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে শুরু হওয়া এ ভোট বিরামহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোট শুরু হওয়ার কিছু সময় পরই অনিয়মের অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার ভোট গ্রহণ স্থগিত করা হয়। চট্টগ্রামের পূর্ব চন্দনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ সহ 2 জন আহত হয়েছেন। এ ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। রংপুরের 2টি উপজেলায় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। চুয়াডাঙ্গার 4 উপজেলার 2343টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। একই অবস্থা মাগুরাতেও। কুষ্টিয়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে 6টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। কোথাও কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শরীয়তপুরে কেন্দ্রগুলোতে ভোটার না থাকায় অলস সময় কাটাচ্ছে সংশ্লিষ্টরা। নরসিংদী, শিবপুর, মনোহরদী, বেলাব এবং রায়পুরা উপজেলা সহ মোট 4টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। শান্তিপূর্ণভাবে চলছে নড়াইলের 3টি উপজেলার ভোট গ্রহণ। এদিকে মানিকগঞ্জের দৌলতপুরে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। ভোট বর্জন করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এছাড়া লক্ষ্মীপুর, ঝিনাইদহ, ঝালকাঠি, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর, বরিশাল সহ দেশের 116টি উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে তৃতীয় ধাপের ভোট গ্রহণ। এবার চেয়ারম্যান পদে 358 জন, ভাইস চেয়ারম্যান পদে 604 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 414 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে 33 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তৃতীয় ধাপের এই পঞ্চম উপজেলা নির্বাচনে 2,47,53,148 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন। মাসুদ মুস্তাহিদ, আরটিভি। দর্শক, এই মুহূর্তে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, চুয়াডাঙ্গায় নির্বাচনের এই মুহূর্তে কি পরিবেশ দেখছেন আমাদের জানান। জি ফারিহা, যেমনটি বলছিলেন যে একটা বিষয় জানিয়ে রাখি, তো চুয়াডাঙ্গা 4 উপজেলায় তৃতীয় ধাপে নির্বাচনের যে ভোট গ্রহণ সেটা সকাল 8টা থেকে শুরু হয়েছে। তবে সকালের দিকে ভোটার উপস্থিতি একটু কম ছিল, তো বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বেড়ে যায়। তবে এখন যে দুপুরের দিকে আবার ভোটার উপস্থিতি একটু কম লক্ষ্য করা যাচ্ছে, কারণ আজকে চুয়াডাঙ্গায় প্রচুর গরম আর 32.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সেক্ষেত্রে লাঞ্চ আওয়ার চলছে, এক কারণে ভোটার উপস্থিতি কম বলে জানিয়েছেন আমাদের এখানে যে প্রিজাইডিং অফিসার, তারা বিষয়টি জানিয়েছেন। এছাড়া দুপুরের পর আবার ভোটার উপস্থিতি বাড়বে বিষয়টা তারা জানিয়েছেন। এছাড়া
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে বিশৃঙ্খলার অভিযোগে, ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে 7 জনকে আটক করেছে পুলিশ। আর কেন্দ্রগুলোতে তদারকি করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে ভ্রাম্যমাণ আদালতের যে বিষয়টা, সেটা তারা তদারকি করছেন। আর এছাড়াও অপ্রীতিকর অন্য কোনো বিষয় চুয়াডাঙ্গায় দেখা যাচ্ছে না। ফারিয়া। ধন্যবাদ জহির। এতক্ষণ চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন জহির রায়হান। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মঞ্জুরুল ইসলাম। তার কাছ থেকে জেনে নেব ভোটের সর্বশেষ পরিস্থিতি। মঞ্জু, ভোটার উপস্থিতি কেমন দেখছেন? উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন আছি চট্টগ্রামের পটিয়া উপজেলার রাহাত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে 4300-র মতো ভোটার আছে। আমরা কথা বলেছিলাম প্রিজাইডিং অফিসারের সাথে, তিনি জানিয়েছেন যে 50%-এর উপরে এখানে পর্যন্ত ভোট পড়েছে। আমরা কিছুক্ষণ আগে ছিলাম চট্টগ্রামের পাশের যে উপজেলা, চট্টগ্রাম চন্দনাইশ উপজেলায়, সেখানে আমরা দেখেছি যে কয়েকটি কেন্দ্রে আসলে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এর মধ্যে পূর্ব চন্দনাইশ প্রাথমিক বিদ্যালয়ে একটি কেন্দ্রে ভোট কেন্দ্র দখল করতে যাওয়ার সময় পুলিশের সাথে একটি পক্ষের সংঘর্ষ হয়েছে এবং সেখানে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ এবং একজন আহত হয়েছেন এবং সেখান থেকে 4 জনকে আটক করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের যে কেন্দ্রগুলো আছে সবগুলোতেই আমরা খবর নিয়ে জেনেছি যে মোটামুটি সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হচ্ছে, কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর ভোটার আসলে এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই কেন্দ্রে ভোটার উপস্থিতি আসলে কিছুটা কম। নির্বাচনী কর্মকর্তারা বলছেন যে এখন দুপুরে খাবারের সময়, সেই কারণে আসলে ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে বিকালের দিকে হয়তো বা ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে পারে। চট্টগ্রামের বাঁশখালী জেলার স্বতন্ত্র 2 উপজেলা চেয়ারম্যান প্রার্থী তারা অভিযোগ করেছেন যে বাঁশখালীতে আসলে কিছুটা জাল ভোট পড়েছে বলে তারা অভিযোগ করেছেন। এছাড়া আসলে এই যে 4টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখানকার কোনো প্রার্থীরা আসলে সেই ধরনের কোনো অভিযোগ করেনি। তারা সবাই বলছেন কোনো অভিযোগ করেনি। মোটামুটি চট্টগ্রামের যে 4টি উপজেলায় তার সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। এ ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ। ধন্যবাদ মঞ্জু। এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন কাজী মঞ্জুরুল ইসলাম। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেছেন তারা। সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছাড়া ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনরতরা। সম্মানজনক সমাধানের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎও চান শিক্ষক কর্মচারী নেতারা। এখন আমাদের মূল দাবি মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। কারণ আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাৎ করে আমাদের যদি প্রাণের কথা, মনের কথা, দুঃখের কথা বলতে পারি, তবেই এই প্রতিষ্ঠানগুলো একযোগে এমপিওভুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দেবেন। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। আন্দোলনে থাকা শিক্ষক কর্মচারীরা কি কোনো আশ্বাস পেয়েছেন কিনা বা কি অবস্থা দেখছেন সেখানে, এই মুহূর্তে আমাদের জানান। ফারিয়া, 5ম দিনের মতো রাজপথে অবস্থান নিয়েছেন শিক্ষকরা, নন এমপিওভুক্ত শিক্ষকরা। আপনি জানেন যে গত 20 তারিখ থেকে রাস্তায় অবস্থান নিয়েছে তারা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার অভিমুখে পদযাত্রা শুরু করলো। পুলিশ প্রেস ক্লাবের সামনে কদম ফোয়ারাতে থামিয়ে দিয়েছিলেন তাদের, এবং আজকে 5ম দিনের মতো অবস্থান নিয়েছেন প্রেস ক্লাবের সামনে নন এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের একটাই দাবি, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের যে দাবি দেওয়াগুলো তারা প্রধানমন্ত্রীর সামনে তারা উপস্থাপন করতে চায়। এবং এখানকার শিক্ষকদের অভিযোগ রয়েছে একটি, যে গত বছর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি আশ্বাস দেওয়া হয়েছিল, তাদের এমপিওভুক্ত করার আশ্বাস দেওয়া হলো। এখন পর্যন্ত 1 বছর পার হয়ে গেল, সেটি বাস্তবায়ন হয়নি। তাই শিক্ষকরা চেয়েছেন যে তাদের সেই প্রধানমন্ত্রীর দেওয়া সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন। একই সাথে তাদের একটি দাবি, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা এবং এমপিওভুক্তি করা। দেশের 5242টি শিক্ষা প্রতিষ্ঠান নন এমপিওভুক্ত, এবং তাদের শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন আজকে 5ম দিন। এবং শিক্ষক তাদের যে সমিতি, সেখানে নন এমপিওভুক্ত প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি মাহমুদুর রবি ডলার, তিনি বলেছেন যে এই নিয়ে 30 বারের মতো তারা অবস্থান নিয়ে 30 বারের মতো রাজপথে নেমেছেন তাদের দাবি আদায়। তবে এখন পর্যন্ত কি কারণে তাদের দাবি আদায় হয়নি, সেই কারণে তারা আসলে আশঙ্কিত। তারা চেয়েছেন যে তাদের দাবিগুলো যাতে মেনে নেয়। তাদের যৌক্তিক দাবি যে
তাদের যাদের মানবতার জীবনযাপন করতে হচ্ছে, যে শিক্ষকতা করতে গিয়ে তাদের আসলে জীবনের সুখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়েছে, তাদের জীবনের শেষ প্রান্তে এসে তাদের যে প্রত্যাশা, তাদের অনেক অনুযোগ রয়েছে। তারা বলছেন যে তারা শিক্ষকতা না করে অন্য কোনো পেশায় গেলে এর চেয়ে ভালো জীবনযাপন করতে পারতেন, তারা আরো সচ্ছল জীবনযাপন করতে পারতেন অন্য পেশায় গেলে। তো মানুষ গড়ার কারিগর এই শিক্ষকরা আজকে রাজপথে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করছেন এবং একই সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করছেন। তাদের দাবি যে খুব শীঘ্রই প্রধানমন্ত্রী কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের দাবিটি তারা মেনে নেবেন এবং তারা বাড়ি ফিরে যেতে চান এবং শিক্ষার্থীদের মাঝে পাঠদান করতে চান। এই শিক্ষকরা তারা আসলে রাজপথে এই রাস্তাটি সড়ক অবরোধ করে মানুষের দুর্ভোগের কারণ হতে চান না শিক্ষার্থীদের শিক্ষা বঞ্চিত হোক। তারা চাচ্ছেন যে তাদের অধিকার পেলেই তারা আবারও বাড়ি ফিরে যাবেন এবং শিক্ষার্থীদের মধ্যে পাঠদান করবেন। এই ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সবশেষ খবর আমার কাছে। ফারিয়া। ধন্যবাদ রুবেল। দর্শক, এতক্ষণ জাতীয় প্রেস ক্লাব থেকে জানাচ্ছিলেন মাইদুর রহমান রুবেল। 7 দিন ধরে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম চালানোর পরও ফেরেনি রাজপথে শৃঙ্খলা। কাগজ ছাড়া চালকদের গাড়ি চালানো, নিয়ম ভঙ্গ করে যেখানে সেখানে যাত্রী ওঠানামার চিত্র রাজধানী জুড়ে। এদিকে রাস্তা পারাপারের ক্ষেত্রে ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং কিংবা আন্ডারপাস ব্যবহারে নিয়ম মানছেন না পথচারীদের অনেকেই। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বনানী কাকলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খান আলামিন এবং তিনি আমাদেরকে জানাবেন যে বর্তমানে ট্রাফিক ব্যবস্থার কি অবস্থা। আলামিন, সপ্তাহব্যাপী বিশেষ ট্রাফিক কর্মসূচি পালনের পর নগরীতে আজ সড়কের চিত্র কেমন দেখছেন? ফারিয়া, গতকাল কিন্তু শেষ হয়েছে যে এক সপ্তাহব্যাপী যে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ ছিল। তো আজকেও আমরা এখানে দেখেছি যে বনানী কাকুলি এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছিল। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন ছিলেন। তো তিনি মোট এই 3 ঘন্টায় 16টি বাসের বিরুদ্ধে এখানে ব্যবস্থা নিয়েছেন এবং মূলত 3টি কারণে এই বাসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। এর মাঝে একটি হচ্ছে ফিটনেস বিহীন গাড়ি ছিল, আরেকটি চালকের লাইসেন্স ছিল না এবং আরেকটি বিষয় হচ্ছে যে রুট পারমিট ছিল না। এমন 3টি কারণেই মূলত 16টি বাসের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণ করেছেন। কোনোটিকে মামলা দিয়েছেন, কোনোটির বিরুদ্ধে জরিমানা করেছেন। তো সবচেয়ে আশঙ্কার যে বিষয়টি, রাজধানী সহ সারা দেশে যে ভয়াবহ আকারে দুর্ঘটনার সংখ্যা বেড়ে গেছে, বিশেষ করে বাসের দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পেছনে কিন্তু সবচেয়ে বড় যে কারণ সেটি হচ্ছে যে ওভারটেকিং যে প্রবণতা, সেই ওভারটেকিং প্রবণতার কারণে কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো ধরনের বাসের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি কিংবা চালকের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এছাড়া গাড়ি আমরা দেখি যে ঢাকা শহরের মধ্যে যে গণপরিবহনগুলো রয়েছে, সেই গণপরিবহনগুলো কিন্তু যাত্রী ওঠানো নামানোর ক্ষেত্রে কখনোই গাড়িটিকে পুরোপুরি না থামিয়ে তারা যাত্রী ওঠানামা করে, অর্থাৎ চলন্ত গাড়ি থেকে যাত্রী নামতে হয় এবং চলন্ত গাড়িতে দৌড়ে দৌড়ে যাত্রী উঠতে হয়। ঢাকা শহরের প্রতিটি মোড়ে কিন্তু এ ধরনের একটি অবস্থা সবসময় লক্ষ্য করা যায়। এর কারণেও অনেক সময় দেখা যায় যে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। আমরা কিছুদিন আগে যে মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থী রাজীব মারা গিয়েছিল, এমন একটি প্রবণতার কারণে কিন্তু মারা গিয়েছিল। তো এই কারণগুলোর কারণে কিন্তু কখনোই আমরা দেখি না যে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিংবা যারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন যেসব সংস্থাগুলো রয়েছে তারা এর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেন। তো সব মিলে এই এলাকায় যেহেতু কিছুক্ষণ আগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে, সেহেতু এই এলাকায় এখন কিছুটা ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক সময়ের তুলনায় বলা যায় অনেকটাই ভালো। ফারিয়া। ধন্যবাদ আলামিন। এতক্ষণ বনানী কাকুলি থেকে জানাচ্ছিলেন খান আলামিন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিম আব্বাসকে বাস চাপায় হত্যার অভিযোগে উদার পরিবহনের বাস চালক জুয়েল আহমদ ও হেলপার মাসুম আলীকে আটক করেছে পুলিশ। গতকাল রাত 11:30টার দিকে কদমতলী বাস টার্মিনাল থেকে জুয়েল ও রাত 2টার দিকে সিংচাপড়ে গ্রাম থেকে মাসুমকে আটক করা হয়। এদিকে ওয়াসিমের মৃত্যু বাস চাপায় হলেও মামলা না করার কথা জানিয়েছেন তার পরিবার। স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ওয়াসিমের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার রাতে সিলেট ঢাকা মহাসড়কের শেরপুরে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় উদার পরিবহনের একটি বাস ওয়াসিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় ছাত্ররা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্যে দেখা করেছেন ঢাকা সফররত জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও প্রিভেনশন অব জেনোসাইডের বিশেষ উপদেষ্টা আদামা দিয়েং। সকালে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তিনি দেখা করেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হওয়া আরেক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী, যেখানে কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়টির নতুন ক্যাম্পাস ও পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট নিয়ে বিস্তারিত অবহিত করা হয় প্রধানমন্ত্রীকে। এই সময় প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিকে ইলাহি চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানুর রহমান উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে শিক্ষা ও স্বাস্থ্য সহ সব খাতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এমন মন্তব্য করলেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। গতকাল নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগের বীজবাগে আয়োজিত স্মরণ সভায় তিনি বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না, দেশ সমৃদ্ধির পথে থাকবে। এর আগে বালিয়াকান্দি ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আলহাজ মোর্শেদ আলম। দ্বিতীয় মেয়াদে এমপি নির্বাচিত হয়েও এই সময় তাকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও মোহাম্মদ দাইম মিয়া হাফিজিয়া ও নুরানি মাদ্রাসা ভবনের ভিত্তি স্থাপন করেন তিনি। আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার থেকে আরম্ভ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সাথে সাথে আপনাদেরও জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। এই আওয়ামী লীগ যতদিন টিকে থাকবে ততদিনই কিন্তু আপনাদের এই দেশ, আমাদের এই দেশ উন্নত হবে। কারণ আওয়ামী লীগ এই দেশ সৃষ্টি করেছে, এই আওয়ামী লীগ এই দেশকে উন্নয়ন দেবে। আমাদের সংগ্রাম চলবে, চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। 24 মার্চ ৭১-এর এদিন স্বাধীনতার দাবিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় মুক্তিকামী মানুষ রাস্তায় নেমে আসে। বঙ্গবন্ধুর নির্দেশে পালিত হয় হরতাল। সারা দেশে বাড়িতে বাড়িতে উড়ানো হয় স্বাধীন বাংলা ও শোকের কালো পতাকা। দেশের বিভিন্ন স্থানে বাঙালি ও পাক সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। অদম্য বাঙালিকে প্রতিহত করতে রাজশাহী, রংপুর ও দিনাজপুরে সামরিক সরকারের প্রতিনিধিরা বোমাবাজি করে। ঢাকা টেলিভিশন কেন্দ্রের কর্মীরা পাহারায় থাকা পাক সেনাদের দুর্ব্যবহারের প্রতিবাদে সন্ধ্যা থেকে টেলিভিশনের সব অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এদিন রাতভর চলা সংঘর্ষে সেনাদের গুলিতে শহীদ হন প্রায় 2 শতাধিক বাঙালি। প্রখ্যাত সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রাতে রাজধানীর বাড়িধারায় নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। ৬৭ বছর জীবনের 50 বছরই গানের সাধনায় ব্যয় করেছেন গুণী শিল্পী। 21 পদকপ্রাপ্ত শাহনাজ রহমতুল্লাহর গাওয়ার রেকর্ড 4টি গান বিবিসির সর্বকালের সেরা 20 গানের তালিকায় স্থান করে নিয়েছে। আরও জানাচ্ছেন আতিকার রহমান। রোববার রাতে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় শাহনাজ রহমতুল্লাহর। এক পর্যায়ে 11:30টার দিকে বাড়িধারার বাসায় মারা যান বরেণ্য ওই সঙ্গীত শিল্পী। খবর পেয়ে রাতেই তার বাসায় ছুটে যান সংস্কৃতি জগতের অনেকে। একদমই সুস্থ একটা মানুষ, একদম সুস্থ, আর এত দরদ দিয়ে গান, তোমার আগুনে পোড়ানো, আরো কত গান আমার মনে হয় আর কেউ গাইতে পারবেন না। অনেক শিল্পী আছেন, বাংলাদেশে অনেক বিখ্যাত শিল্পী আছেন, এটার দ্বিতীয়বার আমরা পাবো না আর কি, এত বড় শিল্পী।
শাহনাজ রহমতুল্লাহ জন্ম 1952 সালের 2রা জানুয়ারি ঢাকায়। মা আসিয়া হকের কাছেই গানের হাতেখড়ি। পরিবারের সবার কাছে ছিলেন আদরের শাহিন। তবে গানের আনুষ্ঠানিক শুরু স্কুল জীবন থেকে। 1963 সালে মাত্র 11 বছর বয়সে নতুন সুর চলচ্চিত্রে প্লেব্যাক করেন। এরপর বহু চলচ্চিত্রে গানে কণ্ঠ দিয়েছেন। টেলিভিশনে গাইতে শুরু করেন 64 সাল থেকে। 70-এর দশকে অনেক উর্দু গীত ও গজল গেয়েছেন। বরেণ্যই শিল্পী উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেন ওস্তাদ ফুল মোহাম্মদের কাছে। এরপর ওস্তাদ মনির হোসেন, গজল সম্রাট মেহেদি হাসান, শহীদ আলতাফ মাহমুদের কাছেও তালিম নেন। সুরেলা কণ্ঠে জাদুতে 4 যুগের বেশি বিমোহিত করেছেন এদেশের মানুষকে। কণ্ঠযোদ্ধা হিসেবেও মুক্তিযুদ্ধের ইতিহাসে ঠাঁই করে নিয়েছেন। গাজী মাজহারুল ইসলামের সুরে তার গাওয়া কালজয়ী গান জয় বাংলা বাংলার জয় এখনো সবাইকে উদ্বেলিত করে। শাহনাজ রহমতুল্লাহর গাওয়া এক নদী রক্ত পেরিয়ে, জয় বাংলা বাংলার জয়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে এবং একতারা তুই দেশের কথা বল রে এবার বল গান 4টি বিবিসি জরিপে সর্বকালে সেরা 20টি বাংলা গানের তালিকায় স্থান করে নিয়েছে। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না। বিএনপির দলীয় সঙ্গীত প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গান তারই গাওয়া। 1992 সালে পেয়েছেন 21 পদক। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া বরেণ্য এই শিল্পীকে 2015 সালে RTV আলোকিত নারী সম্মাননায় ভূষিত করে। আমি গত কয়েক বছর যাবতই একটু দূরে আছি, মিডিয়াতে অবশ্য আমি বলেছি আর কি যে গানের জগৎ থেকে আমি বিদায় দিয়েছি, কিন্তু দর্শক শ্রোতাদের কাছে আমি আছি এবং আজকে আমাকে RTV যোগ্য একটা সম্মাননা দিয়েছে। এই জন্য আমার RTV সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। 2014 সালে সঙ্গীত জীবনের 50 বছর পার করার পর তিনি গান ছেড়ে দেন, মন দেন ধর্মকর্মে। শাহনাজ রহমতুল্লাহর স্বামী অবসরপ্রাপ্ত মেজর আবুল বাশার রহমতুল্লাহ ব্যবসায়ী। তাদের এক ছেলে এক মেয়ে। তার বড় ভাই প্রয়াত আনোয়ার পারভেজ প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক। ছোট ভাই প্রয়াত জাফর ইকবাল ছিলেন জনপ্রিয় নায়ক। আতিকা রহমান, RTV, ঢাকা। শুরুতেই মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। বৈরী আবহাওয়ার কারণে মুকুল আসেনি পার্বত্য জেলা খাগড়াছড়ি লিচুর বাগানগুলোতে। এতে কৃষকের পাশাপাশি ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। গেল বছর যেখানে রেকর্ড ফলন হয়েছিল, এবার সেখানে বিপর্যয়। কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকেই দুষছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতে যদি দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। তৃতীয় ধাপে চলছে 25 জেলার 117 উপজেলার ভোট। চট্টগ্রামের চন্দনাইশ কেন্দ্রে সংঘর্ষ, পুলিশ সদস্য গুলিবিদ্ধ, ভোট স্থগিত। এমপিওভুক্তির দাবিতে শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি অব্যাহত। সম্মানজনক সমাধানে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান নেতারা। কোনোভাবেই শৃঙ্খলা ফিরছে না সড়কে, চালক পথচারীতে স্বেচ্ছাচার চলছে। সিলেটে বাস চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যার ঘটনায় চালক হেলপার আটক। এবং বরেণ্য সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ আর নেই। বাড়িধারা জানাজার পর দাফন হবে বনানীর সামরিক কবরস্থানে। দুপুরের সংবাদ এই পর্যন্ত। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। ধন্যবাদ সবাইকে।